আজকে আমি এবং আপনারা মিলে দেখতে যাচ্ছি মনস্টার সিরিজের পার্ট 16। এর আগে আমি আরও 15টা পর্ব আমার চ্যানেলে আপলোড দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে প্লিজ দেখে আসবেন। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে লিয়ের বাবা মায়ের অস্থি ওরা জ্বালিয়ে দিয়েছিল, যেটা দেখে লি অনেক বেশি কান্না করে, কারণ তার এছাড়া আর কোনো কিছুই ছিল না। আর শেষ নিশানাটাও তারা রিমুভ করে দিয়েছে, এর জন্য সে অনেক বেশি কষ্ট পায়। পরের সিনে আমরা লিকে দেখতে পাই যে কিনা হাতে অনেক বড় একটি রড নিয়ে গুলছিল, কারণ সে চাচ্ছিল যে যেকে এখনই সে মেরে দিবে। তখনই সেখানে পেনি চলে আসে, আর পেনি তাকে রাগ কন্ট্রোল করার জন্য জড়িয়ে ধরে আর বলে, লি এমনটা করো না, কারণ তুমি যদি এমনটা করো তাহলে আমাদের প্ল্যান সাকসেস হবে না আর আমরা হেরে যাব এই মিশনে। তখন দেখা যায় ধীরে ধীরে লি ঠান্ডা হয়। তখন তারা ছাদে গিয়ে কথা বলে। লি অনেক বেশি কান্না করে যে আমি আমার মা বাবাকে হারিয়েছি ওই মানুষটার জন্য, এবং আমার মা বাবার শেষ চিহ্নটিও এই মানুষটা রাখলো না। আমি কি করে বলো পেনি ঠিক থাকবো? তখন পেনি বলে যে তুমি অবশ্যই বদলা নিবে, কিন্তু সময় আছে, সুযোগ আছে, তুমি এখন চুপচাপ থাকো। পরের সিনে আমরা দেখতে পাই চেয়ারম্যানের ফ্যামিলিকে। তারা খাবার খাচ্ছিল। চেয়ারম্যানের ওয়াইফ বলে, আমি জানি না তুমি কি করবে, আমি চাই না তুমি এন্ড্রিকে আমাদের কোম্পানিতে কোনো জায়গা দেও বা ভালো কোনো পজিশন দেও। তখন চেয়ারম্যান বলে, আমি আমারটা বুঝবো, আজ আমি মিটিংয়ে কি করব। তখন চেয়ারম্যানের ওয়াইফ বলে, প্লিজ এমনটা করো না, কারণ এমনটা করলে তুমি পর মুহূর্তেই বিপদে পড়বে। তখন আমরা শুনতে পাই যে তার মেয়ে সেন্টি বলে যে বাবা আপনি যা করছেন ঠিক করছেন না, কিন্তু এখানে তার জবাব চেঞ্জ হয় না। সে এটাই বলে যে আমার যা ভালো লাগে আমি করব, তোমার ছেলে কি করেছে এটা তো তুমি দেখেই নিয়েছো। তখন আমরা দেখতে পাই রাগান্বিত হয়ে চলে যায় চেয়ারম্যানের ওয়াইফ। অন্যদিকে তারা বাবা আর মেয়ে কথা বলে এখান থেকে। তারপর পেনিও চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই এন্ড্রি বসে বসে চিন্তা করছিল সে আজ পর্যন্ত সে কিভাবে জিনাকে ফলো করত, সে ড্রিঙ্ক করে কিভাবে জিনার বাসায় গিয়ে শুয়ে পড়েছিল, এবং সে লজ্জায় পড়ে যায় যে জিনা হয়তো ভেবেছে যে সে হয়তো জিনার প্রেমে পড়ে গেছে। তখন আমরা যেকে দেখতে পাই যে কিনা লিকে প্রশ্ন করছিল যে আমাদের প্ল্যানের সম্পর্কে কি চেয়ারম্যান কোনো কিছু জেনে গেছে, কারণ চেয়ারম্যান আর্জেন্ট একটি মিটিং রেখেছে, ওই মিটিংয়ে আমাদের উপস্থিত থাকতে হবে। এখানে আমরা দেখতে পাই যে চেয়ারম্যান মিটিং অ্যাটেন্ড করতে এসে। আপনারা হয়তো কোথাও না কোথাও থেকে শুনেছেন যে এন্ড্রি আমার ছেলে। আজ আমি এটা পাবলিকলি বলে দিচ্ছি যে এন্ড্রি আমার ছেলে, আর আজকে থেকে সে এসপিটি গ্রুপের হেড এবং ভাইস চেয়ারম্যান। আপনারা সবাই তার কথা মতো চলবেন। এখানে সেন্টি এসে বলে, বাবা আজ তুমি যা করেছো ঠিক করো নাই, তুমি কেন ওকে ভাইস চেয়ারম্যান বানিয়ে দিলে? তখন চেয়ারম্যান বলে যে তুমি আর তোমার ভাই মিলে যা করেছো, এরপর আমার হাতে আর কোনো কিছু ছিল না। আমি এন্ড্রিকে সুযোগ দিতে চাই, আর আমি জানি হয়তো ভালো করে কাজ করতে পারবে। সে এন্ড্রিকে বলে, বাবা তুমি কি চাও আমার কাছ থেকে আমি জানি না, কিন্তু আমি আমার দুই সন্তানকে যেমন দেখেছি আমি তোমাকেও সেমই দেখব, আর তোমাকে সব কিছু আমি সমানভাবেই দিব। এটা বলে চেয়ারম্যান চলে যায়। তখন সেন্টি বলে যে তুমি যতই চেষ্টা করো আমার ভাইয়ের জায়গা নিতে পারবে না বা আমার ভাই হতে পারবে না। এন্ড্রি বলে যে তুমি মানো আর না মানো, তুমি তো আমার একমাত্র ছোট বোন, আর তোমাকে এটা মানতেই হবে। তখন সে এটা বলে চলে যায়। আর এদিকে সেন্টি রাগান্বিত হয়ে লিকে খুঁজতে শুরু করে। এখানে আমরা তো জানি যে লিয়ের নামটি পরিবর্তন করায় চ্যাং রাখা হয়েছিল। অন্যদিকে লি নোটিশ বোর্ডে দেখে যায় যে অলরেডি এন্ড্রি চেয়ারম্যান হয়ে গিয়েছে। তখন আমরা মজোকে আসতে দেখি। মজো আর লি কথা বলে যে আমাদের প্ল্যান মতো আমাদের চলতে হবে, কারণ আপনি ভালো করে জানেন যে যেদের সাথে জড়িত আছে এন্ড্রি। তখন মজো বলে, হ্যাঁ আমি জানি, আর আমি এটা চেয়ারম্যানকেও জানিয়ে দিয়েছি, চেয়ারম্যান হয়তো অন্য কোনো কিছুই প্ল্যান করছে। এদিকে আমরা লি এবং জেজেকে খাবার খেতে দেখি তার রেস্টুরেন্টে। এখানে যে বলছিল যে আমরা 30টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আর 30টা পেনড্রাইভ আমার কাছে কিছুক্ষণের মধ্যে এসে যাবে, আর এই পেনড্রাইভের মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব। এখানে আমরা দেখতে পাই যে তার বডিগার্ড নিয়ে এসেছে অলরেডি 30টা পেনড্রাইভ। এখানে আমাদের সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখতে পাই যে লিও 30টা পেনড্রাইভ তৈরি করে রেখেছিল। তারা প্ল্যান করেছিল যে এই 30টা পেনড্রাইভের সাথে যে 30টা পেনড্রাইভ বদলে দিবে, আর সব টাকা তাদের অ্যাকাউন্টে চলে আসবে।
তারা তাদের প্ল্যান মোতাবেক কিভাবে কাজ করবে এই নিয়ে চিন্তিত ছিল লি, কিভাবে এটা ট্রান্সফার করবে। তখন আমরা দেখতে পাই যে জেজে চলে যায় এবং জেজেকে এগিয়ে দেওয়ার জন্য লিও পিছন পিছন চলে যায়। এখানে আমরা দেখতে পাই যে একজন মহিলাকে দেখে লিয়ের মাথায় একটি বুদ্ধি আসে। তখন বডিগার্ড আর লি রেস্টুরেন্টের ভিতর দিয়ে যাচ্ছিল, ওই মহিলাটি এসে বডিগার্ডের উপরে খাবার ফেলে দেয়, যার কারণে বডিগার্ড সরাসরি ওয়াশরুমে চলে যায় এবং লি যেমনটা ভেবেছিল ওয়াশরুমে যাওয়ার পর বডিগার্ড লিয়ের হাতে কাগজপত্র দিয়ে দেয় এবং বলে যে চেক করো পেনড্রাইভ সবগুলো ঠিক আছে কিনা। এখানে আমরা দেখতে পাই যে লি তার কাছে আনা পেনড্রাইভের সাথে ওই পেনড্রাইভগুলো বদলাতে যাচ্ছে। সে জেজের সব পেনড্রাইভ ফেলে দেয় ডাস্টবিনে এবং তার আনা পেনড্রাইভগুলো ওই বক্সের মধ্যে ভরে দেয়। তখনই এখানে চলে আসে বডিগার্ড এবং বডিগার্ড বলে যে সব কিছু ঠিক আছে কিনা। লি বলে হ্যাঁ সব কিছু ঠিক আছে। তারপর তারা জেজের সিক্রেট অফিসে গিয়ে সবাইকে পেনড্রাইভগুলো দিয়ে দেয় আর সবাই সাথে সাথে কাজ করতে শুরু করে। অন্যদিকে লি পেনিকে কল করে এবং বলে যে কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তখনই আমরা দেখতে পাই যে ধীরে ধীরে অনেকগুলো টাকা ঢুকে যাচ্ছিল লিয়ের ওই অ্যাকাউন্টগুলোতে। এদিকে তো এই বিষয়ে কেউই জানতো না যে এই অ্যাকাউন্টগুলো লিয়ের। পেনি বলে যে আমরা 20 লক্ষ টাকা পেয়ে গেলাম। লি বলে যে আমি তো মাত্র 20 লাখ টাকা পেলাম, আরও 30 লাখ টাকা দরকার, আর যে আমার কাছ থেকে 50 লাখ টাকা খেয়েছে। এখানে আমাদের সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে দেখানো হয় যে লি যখন অন্ধ ছিল তখন যে তার কাছ থেকে বেইমানি করে 50 লাখ টাকা দিয়ে তার হসপিটাল বিক্রি করে দিয়েছিল নাতানের কাছে। তখনই আমরা দেখতে পাই যে লি ওই 20 লাখ টাকা থেকে কিছু টাকা নিয়ে চলে যায় জিনার ভাইকে দেখতে, কারণ সে জেনেছিল জিনার ভাই হসপিটালে ভর্তি আছে। তখন সে জিনার বন্ধুর সাথে কথা বলে কিছু টাকা দিয়ে দেয় হসপিটালের বিল স্বরূপ, আর তাকে বলে যে প্লিজ আপনি জিনাকে বলবেন না। তখন জিনার বন্ধু বলতে থাকে যে আমি চিন্তা করেছিলাম যে জিনার হয়তো কেউ নেই, কিন্তু তুমি এত ভালো একজন লাইফ পার্টনার তার জীবনে আছো, এটাই অনেক বেশি। তখন চমকে যায় লি এবং বলে যে আমরা শুধু ভালো বন্ধু আর কোনো কিচ্ছু না, আপনি এটা নিয়ে অনেক বেশি চিন্তা করে ফেলছেন। এখানে আমরা দেখতে পাই যে জিনার বাইকে দেখার জন্য লি চলে যায়। এখানে সে নামটি ভিন্ন থাকার কারণে চিনতে পারে না, আর তার সাথে কথা বলার চেষ্টা করলে সে কথা বলে না, কারণ সে তো একজন প্রতিবন্ধী লোক ছিল। তখন আমরা দেখতে পাই লি চলে যাওয়ার পর জিনার ভাই বলছিল এটা তো লিয়ের আওয়াজ লাগছিল। অন্যদিকে আমাদের জিনাকে দেখানো হয় যে কিনা রেস্টুরেন্টে কাজ করছিল। তখন দেখানো হয় যে তার রেস্টুরেন্টে প্রতিদিনই এন্ড্রি খাবার খেতে আসতো, যার কারণে অনেক বেশি লেগে যেত জিনা। সে ছুরি এবং কেঁচি রেখে দেয় নিচে এবং এন্ড্রি তার রেস্টুরেন্টের মালিককে রাখতে যায়। তখনই জিনা এগুলো সার্ভ করে সুন্দর করে দেয়। এটা শুনে এন্ড্রি অনেক বেশি হাসতে শুরু করে, বলে যে তুমি এত কষ্ট করে কেন এখানে জব করছো, তুমি চলে আসো আমাদের লুডো গ্রুপে। তখন জিনা বলে যে তুমি সাধারণ একজন কর্মচারী হয়ে আমাকে কীভাবে কাজ দেবে, এটা বলে সে এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা একটা গুন্ডাকে দেখতে পাই, যে গুন্ডাকে কিনা নাতান ভাড়া করে এনেছিল জিনাকে মারানোর জন্য, আর ওই গুন্ডাটা কিভাবে জিনাকে মারবে এটার প্ল্যান করছিল। সে জিনাকে হায়ার করে গাড়ি ড্রাইভিংয়ের জন্য, কারণ সে জানতো জিনা পার্ট টাইম গাড়িও ড্রাইভ করে। জিনা যখন তাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছিল তখন লি তাকে ফলো করে। লি চিন্তা করে যে মেয়েটা তো অনেক কষ্ট করে, তাহলে ও ড্রাইভ করে তো বাস দিয়ে বাসায় যেতে হবে, আমি গাড়ি নিয়ে চলে যাই, ও যখন ওই লোকটিকে পৌঁছে দিবে তখন আমি তাকে নিয়ে চলে আসব। এদিকে আমরা দেখতে পাই যে ওই লোকটি একটি শুনশান জায়গায় জিনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। জিনার সন্দেহ হয় যে লোকটি তাকে কোথায় নিয়ে যাচ্ছে। তখন আমরা দেখতে পাই যে ওই লোকটি তাকে গলা চেপে ধরে, কিন্তু জিনা একটি কলম নিয়ে তার পায়ে মেরে দেয় এবং অনেক কষ্ট করে গাড়ি থেকে বেরিয়ে যায়। আর তখনই ওই জায়গায় লি চলে আসে এবং লি বলে যে জিনা তুমি কি সুস্থ আছো বা ভালো আছো, আর ওই গুন্ডাকে অনেক মারপিট করে। জিনা তখন বলে যে হ্যাঁ আমি সুস্থ আছি, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। লি খুব রাগান্বিত হয়ে ওই লোকটিকে মারে। জিনা বলে যে তুমি ওই লোকটিকে কি মেরেই ফেলবে। তখন লি বলে যে তোমার তো কোনো কিছু হয়নি, এটা বলে তাকে জড়িয়ে ধরে এবং পেনির বাসায় নিয়ে যায় জিনাকে। তখন তারা বসে কথা বলছিল এবং জিনা দেখতে পায় যে লিয়ের হাতে অনেক ক্ষত আছে এবং সে ওই ক্ষতগুলোতে মলম লাগিয়ে দেয় এবং বলে যে
আমার বাবা মরার পর থেকে আমি এভাবে অসহায় হয়ে গিয়েছি। ভাইয়ের চিকিৎসা বাবদ টাকা আর নিজেদের চালানোর টাকা আমার ম্যানেজ করতে হিমশিম খেতে হয়, যার জন্য লি তাকে নাকে হাত দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি আছি আর আমি তোমাকে সবসময় খেয়াল রাখবো। আর এখানে পেনির ড্রেস আছে, তুমি চাইলে চেঞ্জ করে নিতে পারো। অন্যদিকে আমাদের এন্ড্রিকে দেখানো হয় যে কিনা অফিসে যাচ্ছিল। অফিসের লিফটে অফিসের কলিগগুলো আলোচনা করছিল যে চেয়ারম্যানের একজন নাজায়েজ ছেলে আছে, যাকে অফিসের ভাইস চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়েছে। এখানে এন্ড্রি বলে যে যা বলার সরাসরি বলো, যে আমি ওই চেয়ারম্যানের ছেলে। তখন আমরা দেখতে পাই সবাই ভয় পেয়ে তাড়াতাড়ি লিফট থেকে বেরিয়ে যায়। আর এন্ড্রি ভাবে যে আমারও সময় আসবে, তোমাদের আমি দেখে নিব। অন্যদিকে আমরা দেখতে পাই যে নাতানের অ্যাসিস্ট্যান্টকে কথা বলতে শুনে ফেলে এন্ড্রি, এবং এন্ড্রি তাকে গিয়ে ধরে অনেক মারধর করে এবং বলে যে তুমি কেন জিনাকে মারতে চাচ্ছ আর জিনার থেকে দূরে থেকো। তখন নাতানের অ্যাসিস্ট্যান্ট বলে যে স্যার আমাকে জিনাকে মারতে বলেছে আর জিনাকে শেষ করে দেওয়ার কথা বলেছে। এটা শোনার পর এন্ড্রি বলে যে আমাকে নিয়ে যাও নাতানের কাছে। তখন নাতানের সাথে দেখা করতে নিয়ে যায় অ্যাসিস্ট্যান্ট এবং বলে যে তুমি এখনও জিনাকে মারতে পারোনি, তুমি কি করছো আর তুমি ওই এন্ড্রিকে নিয়ে এসেছো কেন? তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে যে স্যার উনি আমাদের নতুন ভাইস চেয়ারম্যান। এটা শোনার পর নাতান বলে যে আমার বাবা কি পাগল হয়ে গিয়েছে, এই ছেলে কি বুঝে একে ভাইস চেয়ারম্যান বানিয়ে দিয়েছে। তখন নাতানের অ্যাসিস্ট্যান্ট বলে যে স্যার উনি হচ্ছেন আপনার বাবার ছেলে। তখন নাতান বলে যে 22 বছর আগে যার মাকে আমার মা গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, ওই মহিলার ছেলে এই ছেলে। তখন আমরা দেখতে পাই যে এন্ড্রি বলে তুমি যা বলার বলো, আমার মাকে নিয়ে উল্টাপাল্টা কোনো কিছু বলবে না। তখন নাতান বলে যে আমি 100% বলবো আর তোমাকে আমি দেখে নিব। সে বলে যে আমার বাবাকে বলো তাড়াতাড়ি আমাকে জেল থেকে বের করে নেওয়ার জন্য। এখানে এন্ড্রি বলে যে তুমি জেল থেকে আগে বের হও, তারপর দেখে নেব যে তুমি কি করো। এটা বলে সে চলে যেতে ধরে আর তখন বলে যে জিনার কোনো কিছু হলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাই যে সে তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল যে আমাকে বের করার ব্যবস্থা করো তাড়াতাড়ি। অ্যাসিস্ট্যান্ট বলছিল স্যার আমি চেষ্টা করছি। অন্যদিকে আমরা চেয়ারম্যানকে দেখতে পাই যে কিনা লোনের জন্য একটি ব্যাংকে যায় এবং ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলে। ব্যাংক ম্যানেজার বলে যে স্যার আপনাদের কোম্পানির অবস্থা এমনিতেই অনেক খারাপ, এখন লোন দেওয়া যাবে না আর এখন লোন দিয়ে আমাদের ব্যাংক আপনাদের রিস্কে ফেলতে চায় না। এটা বলে সে একদম মানা করে দেয় যে তাকে লোন দিবে না। তখনই চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে স্যার আপনি নীল স্যারের সাথে কথা বলে দেখতে পারেন, উনি হয়তো আপনাকে হেল্প করবেন। এটা শুনে চেয়ারম্যান অনেকটাই রাগান্বিত হয়ে যায়। তারপরও তার উপায় না থাকার কারণে সে বলে যে তুমি কি আমার বাসায় আসতে পারবে নীল? তখন নীল বলে যে না, আমি তোমার বাসায় আসতে যাব কেন, আমি যেখানে বলবো তুমি ওই জায়গায় দেখা করবে। এখানে আমরা দেখতে পাই যে পুরাতন একটি দোকানে ডেকেছে নীল চেয়ারম্যানকে এবং বলে মনে আছে তোমার এই জায়গা? তখন চেয়ারম্যান বলে যে মনে থাকবো না কেন, তোমার বোনকে বিয়ে করার আগে আমরা এখানেই গল্প করতাম আর আমরা ক্যাসিনো গেম খেলতাম এবং গেমে আমিই জিততাম। তখন নীল বলে যে তুমি জিততে না, তোমাকে আমি জিতিয়ে দিতাম। আমি যদি তোমাকে না জিতিয়ে দিতাম তাহলে তুমি হয়তো এখন পর্যন্ত এই পজিশনে থাকতে না। তখন নীল বলে যে এখন আর কোনো সময় নেই তোমাকে জিতিয়ে দেওয়ার। আর সে তার মতো করে কথা বলে নিজেই উঠে যায় এবং চেয়ারম্যানকে কোনো কিছু বলার সুযোগ দেয় না। এটাতে চেয়ারম্যান ভাবে যে বেটা আমারও একদিন ভালো সময় আসবে, হয়তো পরে তোমাকে আমি দেখে নিব, আমার সময় খারাপ দেখে তুমি আমার সাথে এমন করছো। অন্যদিকে মোজো এবং লি এই বিষয় নিয়ে আলোচনা করে যে চেয়ারম্যান তো কোনো জায়গায় লোন পাচ্ছে না, এখন কি করা যায়। তখন এন্ড্রি বলে যে স্যার আমি একজন লোককে জানি যে কিনা আমাদের এই কোম্পানিকে লোন দিতে পারবে। তখন মোজো বলে যে এটা যদি হয় তাহলে অনেক ভালো হয়। এখানে আমরা দেখতে পাই যে নীল ওই 20 লাখ টাকার কথাই বলছিল। এখানে লি পেনিকেও রাজি করিয়ে দেয় ওই 20 লাখ টাকা দেওয়ার জন্য, আর এভাবে তারা লোডো কোম্পানির কাছে ওই 20 লাখ টাকা দিয়ে দেয়। এখানে লি এসে জেজেকে বলে যে চেয়ারম্যান তো সব কিছু শেয়ার নিজের নামে করে নিয়েছে আর সব শেয়ার কিনে ফেলেছে। তখন আমরা দেখতে পাই যে বলে এটা কিভাবে সম্ভব, আমাদের কাছে তো টাকা আছে, আমরা তার আগে কিনতে হবে। তখন তারা তাদের ওই গোপন আস্তানায় চলে যায় আর সেখানে গিয়ে বলে যে আমাদের অ্যাকাউন্টে তো কোনো টাকা নেই। এটা আবার জেজেকে জানিয়ে দেয় তাদের অ্যাকাউন্টিংয়ের কিছু লোক। এটা শোনার পর যে অনেক বেশি শক খেয়ে যায় আর চিন্তায় পড়ে যায়। এখানে এসে সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে
কিন্তু অ্যাসিস্ট্যান্ট ফোন উঠায় না। অফিসে এসে সে চিল্লাচিল্লি শুরু করে এবং অ্যাসিস্ট্যান্টকে খুঁজতে শুরু করে আর সবাইকে প্রশ্ন করে যে আমার অ্যাসিস্ট্যান্ট কোথায়। তখন সবাই বলে যে আমরা জানি না যে স্যার কোথায়। তারা যে ফোন করে তার অ্যাসিস্ট্যান্টকে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ফোন ধরে না বা অ্যাসিস্ট্যান্টের ফোন বন্ধ থাকে। এখানে আমরা দেখতে পাই যে অ্যাসিস্ট্যান্টকে অজ্ঞান করে লি কোথাও লুকিয়ে রেখেছে এবং লি বলতে শুরু করে, স্যার আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আপনার অ্যাসিস্ট্যান্ট এমন একটি কাজ করতে পারে। তখন যে বলে যে না, ওই লোক এমন কাজ করতেই পারে না, ও হয়তো কোনো একটি সমস্যায় ফেসে গেছে বা ওকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। এটা শোনার পর লি অনেক বেশি চমকে যায় যে এত বিশ্বাস কীভাবে কেউ কাউকে করতে পারে, এবং লি তার নিজের উপর থেকে সন্দেহ সরানোর জন্য বারবার ওই অ্যাসিস্ট্যান্টের উপর দোষ দেওয়ার চেষ্টা করছিল। যে এখানে অনেক বেশি চিন্তিত হয়ে নীলকে ফোন করে যে আমার আর্জেন্ট কিছু পরিমাণে টাকা প্রয়োজন। তখন নীল ওই ভিক্টরের সাথে কথা বলে, কিন্তু ভিক্টর টাকা দেওয়ার জন্য রাজি হয় না। সে বলে আমি টাকা দিতে পারবো না। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে চেয়ারম্যান ওই ভিক্টরের সাথে কথা বলছিল। সে বলে যে নীল একজন পলিটিশিয়ান, সে কখনোই তোমার টাকা ফেরত দিবে না বা তোমার টাকা ভালো কাজে লাগাবে না। তোমার উপর যে মামলাগুলো আছে সে মামলাগুলোও তোমার উপরেই রেখে দিবে, সে এগুলো নিয়ে কাজও করবে না। তুমি যদি ভালো চাও তাহলে আমার সাথে কাজ করো, লুডো কোম্পানির কিছু শেয়ার আমি তোমাকে দিয়ে দেব। এটা শোনার কারণেই ভিক্টর নীলকে টাকা দেওয়ার জন্য না করে। এটা শোনার পর অনেক বেশি শক খেয়ে যায় এবং সে চিন্তা করতে থাকে আমার কাছে যা টাকা আছে ওই টাকা দিয়েই আমি শেয়ার কিনবো। সে লিখে বলে আমার সাথে চলো, আমার কাছে 30 লাখ টাকা আছে আর ওই 30 লাখ দিয়েই আমি ওই শেয়ারগুলো কিনতে চাই। তখন লি ভাবে যে আমার তো 50 লাখ টাকার প্রয়োজন। সে এটা ভাবে যে আমার হসপিটাল তো 50 লাখ টাকা দিয়ে বিক্রি করেছিল, এই 50 লাখ উসুল করলেই আমার হয়ে যাবে আর আমার কোনো কিছুর প্রয়োজন নেই। সে পেনিকে কল করে বলে যে এইরকম আমরা এখন ব্যাংকে যাচ্ছি এবং ব্যাংক থেকে টাকা নিয়ে আসব, তুমি পারলে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে হয়তো টাকা চলে গেলে চলে যাও, তারপর অ্যাক্সিডেন্ট করো যাতে লি লুডো কোম্পানির শেয়ার কিনতে না পারে। এখানে পেনি বলে যে তুমিও তো গাড়িতে থাকবে, তোমার হয়তো কোনো প্রবলেম হয়ে যেতে পারে। এটা শোনার পর লি বলে যে আমার জীবনের চিন্তা আমি করি না। অন্যদিকে যেকে দেখানো হয় যে কিনা চলে যায় ব্যাংকে এবং কিছু চেক নিয়ে সে উঠে যায় গাড়িতে এবং লিকে বলে যে তুমি তাড়াতাড়ি গাড়ি চালাও, আমাদের তাড়াতাড়ি ওই জায়গায় পৌঁছতে হবে। অন্যদিকে আমরা পেনিকে দেখতে পাই যে কিনা ট্রাক নিয়ে রেডি হচ্ছিল। সে ট্রাক ড্রাইভারকে বলে যে আমাদের একজনকে বাঁচাতে হবে, এমনভাবে অ্যাক্সিডেন্ট করতে হবে যে একজন বেঁচে যায়। এটা শোনার পর ট্রাক ড্রাইভার বলে যে ম্যাডাম আপনি কি পাগল হয়ে গিয়েছেন, আপনি অ্যাক্সিডেন্টও করাতে চাচ্ছেন আবার একজনকে বাঁচাতেও চাচ্ছেন, এটা তো একবারেই সম্ভব না। এখানে আমরা দেখতে পাই যে লি SMS দিয়ে পেনিকে বলেছে তুমি চলে আসো। লি বলে যে আমরা জায়গা পর্যন্ত পৌঁছে গেছি। এখানে আমরা দেখতে পাই যে লি চলে আসে এবং সাথে সাথে পেনি তার মত চেঞ্জ করে গাড়ি ঘুরিয়ে ফেলে, যার কারণে লি অনেক বেশি শক হয়ে যায় কারণ অ্যাক্সিডেন্টটা তো হলো না। সে অনেক জোরে গাড়ি ড্রাইভ করতে শুরু করে, এখানে বেঁচে যায় যে সে বলে যে বাঁচা গেল, কোনো কিছু হয়নি। লি আমরা দেখতে পাই যে একটি থেমে থাকা গাড়ির উদ্দেশ্যে অনেক বাজেভাবে গাড়ি চালাচ্ছিল। এটা দেখার পর যে বলে যে অস্তে চালাও, কিন্তু সে অস্তে না চালিয়ে টক্কর খাইয়ে দেয় ওই গাড়ির সাথে এবং তারা দেখতে পায় খুব দুর্দশা অবস্থায় পড়েছিল। এখানে লিকে দেখানো হয় যে কিনা চোখ খুলে হাসতে শুরু করে আর সে ভাবে যে তোমার প্ল্যান শেষ, যে তোমাকে আমি এই শেয়ার কিনতে দেব না। এর মাধ্যমে আমাদের আজকের পর্বটি শেষ করে দেওয়া হয়। নেক্সট পার্ট দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যাবেন।